জি, আসসালামু আলাইকুম। পুঁজিবাজার নিয়ে এনটিভি নিয়মিত অনুষ্ঠান মার্কেট ওয়াচে আমি রকিবুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। অনেকদিন পর আপনাদের এই অনুষ্ঠানে উপস্থাপক হিসেবে আবার আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আশা করি আপনারা ভালো আছেন, ভালো থাকবেন এবং অনুষ্ঠানের সাথে থাকবেন। আজকে বর্তমান পুঁজিবাজারের বর্তমান অবস্থা নিয়ে আমি আমার দুইজন অতিথি আছেন, আমরা ওনাদের সাথে আলোচনা করব। এর মধ্যে আপনারা যদি কোনো প্রশ্ন করতে চান, আশা করি আপনারা প্রশ্ন করবেন, আমরা সেই প্রশ্নগুলি জবাব দেওয়ার চেষ্টা করব। আমার সাথে যে দুইজন অতিথি আছে আমি প্রথমে ওনাদের পরিচয় করে দিচ্ছি। আমার সাথে আছেন, আমার বাম পাশে আছেন অধ্যাপক এম শাহজাহান বিন মিনা, ইনি অর্থনীতির বিশ্লেষণ, অনেকে আপনারা ভালো করেই আপনারা চিনেন। আর আমার সাথে আছে ডান পাশে আছে মোহাম্মদ সোহেল রানা, সিও আল আরাফা ক্যাপিটাল, আল আরাফা ব্যাংক ক্যাপিটাল, আল আরাফা ইসলামী ব্যাংক ক্যাপিটাল মার্কেট সিও, যিনি মার্কেটের সাথে সরাসরি যিনি জড়িত আছেন। আমরা একজন অর্থনীতিবিদকে পেলাম, আর একজন যিনি মার্কেট অপারেশনের সাথে জড়িত আছেন, দুজন আমাদের সাথে আছেন। তাতে আমাদের সুবিধা হলো যে আমরা এই দুজনের সাথে কথা বললে আমরা এই বর্তমান পুঁজিবাজারের যে গতি প্রকৃতি এবং পুঁজিবাজারের যে বর্তমান যে অবস্থা, এটা থেকে কীভাবে উত্তরণ করা যায়, আরও ভালো করা যায়, সেভাবে আমরা এগোতে পারবো। আমি প্রথমে আমাদের শাহজাহান ভাই আপনার কাছেই প্রথমে আসি, যে বর্তমান পুঁজিবাজারকে কি দৃষ্টিকোণ থেকে দেখছেন আপনি? বর্তমান যে অবস্থা আছে এটাকে কি বলবেন আপনি? আমরা বর্তমান পুঁজিবাজারের অবস্থা যদি আসলে আমরা বিশ্লেষণ করতে যাই, তাহলে আমরা বলবো যে গত কয়েক মাসে যে অবস্থাটা ছিল আমাদের, বোথ ইন টার্মস অফ ট্রেড ভলিউম এবং ইন্ডেক্স, তার থেকে কিন্তু আমরা মোটামুটি একটা ভালো অবস্থানে এসে দাঁড়িয়েছি। তবে যদি এমনি আমাদের দেশের অর্থনীতির সঙ্গে পুঁজিবাজারের তো একটা সম্পর্ক আছে, সেইটার সঙ্গে যদি আমরা কম্পেয়ার করতে যাই, তাহলে আমরা এই পুঁজিবাজারটাকে আরও বেশি ভাইব্রেন্ট আশা করি। তো সেই তুলনায় কিন্তু এখন ওইভাবে আমরা পুঁজিবাজারে যে একটা গতি, সেটা কিন্তু লক্ষ্য করছি না। আপনি যেটা বুঝতে চাচ্ছেন আপনার অর্থনীতির দৃষ্টিকোণ থেকে, যে যেখানে জিডিপি 7+, যেখানে অর্থনীতির গতি অনেক বেশি, যেখানে আমাদের আর্নিং সবকিছু বেশি, সেখানে এটা রিফ্লেকশন ওইভাবে দেখা যাচ্ছে না, ট্রেডিং ভলিউম দিয়ে আমরা ওইভাবে দেখতে পাচ্ছি না। এটার কারণটা হচ্ছে যে আসলে এখনও কিন্তু যে জিনিসটা আমরা লক্ষ্য করছি যে বাজারে যে আস্থাহীনতা, এটা আমি বলবো না, ইদানিং যে কথাটি আবার নতুন করে চালু হয়েছে, আসলে বাজারে যে একটা ইমেজ প্রবলেম, ইমেজ সংকট যেটা রয়ে গেছে, এইটা কিন্তু কাটতে সময় লাগছে। তবে আমরা ইতিমধ্যে বেশ কিছু পদক্ষেপ দেখেছি ফ্রম দ্য পার্ট অফ বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, ঢাকা স্টক এক্সচেঞ্জ, তারপরে মার্চেন্ট ব্যাংক অ্যাসোসিয়েশন, বা বিভিন্ন যে মার্চেন্ট ব্যাংক যেগুলি আছে, তাদের কিছু কর্মকাণ্ড থেকে আমরা যে জিনিসটা লক্ষ্য করছি যে না, বাজারটা মোটামুটিভাবে এখন একটা গতিশীল অবস্থা থেকে মুভ করছে বলে আমার মনে হচ্ছে। তার কারণ সেটা আমরা দেখেছি গত কয়েকদিন আগেও আমাদের ট্রেড ভলিউম ছিল 300 কোটি টাকার মতো, বা অ্যারাউন্ড 300 কোটি টাকা, কিন্তু ইদানিং গত এক সপ্তাহে বা 2 সপ্তাহে আমরা দেখেছি এই পরিমাণটা কিন্তু বেড়েছে। তা আমি মনে করি এটা একটা ভালো দিক, এবং এটার কারণটা হচ্ছে যে গত কয়েক মাস ধরে যে পুঁজিবাজারে বিভিন্ন ধরনের সংস্কার হয়েছে, বিভিন্ন ধরনের কথাবার্তা হয়েছে, আমাদের সরকারের পক্ষ থেকে আমরা একটা পজিটিভ অ্যাটিটিউড লক্ষ্য করেছি, বা মার্চেন্ট ব্যাংক অ্যাসোসিয়েশনের যে আমরা তৎপরতা বা ঢাকা স্টক তৎপরতা দেখেছি, এটার কারণে আমার কাছে যেটা মনে হচ্ছে পুঁজিবাজারটা এখন একটু গতিশীল হওয়ার দিকে এগোচ্ছে আর কি। সেই দিকে আমি বলবো যে আগের তুলনায় আমাদের পুঁজিবাজারটা এখন অপেক্ষাকৃত ভালো, এবং এর কারণে আমার মনে হয় যে আমাদের বিনিয়োগকারীরা আছে, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী বা ব্যক্তিগত বিনিয়োগকারী, ক্ষুদ্র বিনিয়োগকারী, আস্তে আস্তে আমার কাছে মনে হচ্ছে পুঁজিবাজারের প্রতি আস্থা ফিরে আসছে, এবং আস্থাটা ফিরে আসলে দেখা যাবে যে বিনিয়োগটা আস্তে আস্তে বাড়বে, পার্টিসিপেশন বাড়লে বিনিয়োগ বাড়বে, এবং এটা বাড়লে কিন্তু তখন আবার দেখা যায় এটা তো এমন একটা এই পুঁজিবাজার, এখানে মাল্টিপল ইফেক্ট পড়ে। অর্থাৎ আজকে যদি আমি দেখি যে বাজারের ইন্ডেক্সটা একটু বেড়েছে বা ট্রেড ভলিউমটা বেড়েছে, তাহলে দেখা যাবে কালকেই কিন্তু আমাদের বিনিয়োগকারীরা এই বাজারের প্রতি আরও আগ্রহী হবে। অর্থাৎ বাজারের সংকট ছিল, সেই সংকটটা কেটে যাচ্ছে বলে সবার কাছে এরকম একটা পরিস্থিতির সৃষ্টি হবে, তখন আমরা আশা করি মার্কেটটা আর একটু ভালোর দিকে যাবে। আমি আপনার কাছে আবার ফিরে আসবো। সোহেল রানা, আপনি তো সরাসরি বাজারের সাথে জড়িত আছেন, আপনার কি মনে হয় যে গত কয়েকদিন ধরে বাজারের যে ভলিউমটা 400+ হচ্ছে, যেটা একটা প্রত্যাশা সৃষ্টি করছে যে আস্তে আস্তে, যেটা আমাদের প্রফেসর শাহজাহান ভাই বললেন যে আস্তে আস্তে একটা মনে হয়
পার্টিসিপেশন বাড়ছে। আপনার কি মনে হয় যে ব্যাংকগুলির যে সমস্যা ছিল, আপনার এক্সপোজার যে সমস্যা ছিল, সেটা কি সংকট কেটে তাদের কিছু কিছু অর্থ কি পুঁজিবাজারে আসার সুযোগ হয়েছে? আপনার কি মনে হয়? ধন্যবাদ স্যার আমাকে আপনার প্রোগ্রামে ডাকার জন্য। স্যার আসলে হচ্ছে কি, গত আমরা ঈদের পরে অনেকে আমরা এক্সপেক্ট করছিলাম যে মার্কেট ভালো হবে এবং ধারাবাহিকতা এভাবে ছিল, বাট হঠাৎ করে কিছু সন্ত্রাসী কর্মকাণ্ড দেশের মধ্যে কারণে আমরা কিন্তু একটু ব্যাকফুটে চলে গেছিলাম। এখন আমরা গত কয়েকদিনে টার্নওভারটা কিন্তু 400 প্লাস এবং 500-এর কাছাকাছি। এই কারণে আমরা মনে করতেছি মার্কেট অনেক আগে ভালো হওয়ার কথা ছিল, কিন্তু এখন পরিস্থিতি দেখে মনে হচ্ছে মার্কেট ভালো হবে। আর ব্যাংকের এক্সপোজারের বিষয়টা, এটা অলমোস্ট প্রবলেমটা সলভ হয়েছে। এখন যেটা মনে করতেছি আমরা যে ব্যাংকের যেহেতু আমাদের সেল প্রেশারটা এখন আর আসবে না বা আসার সুযোগ নাই, বরঞ্চ কিছু কিছু ক্ষেত্রে বিশেষে প্রায় 6,000 কোটি টাকার মতো বাই প্রেশারও ইচ্ছা করলে আমরা ক্রিয়েট করতে পারি। হ্যাঁ, কিছু কিছু নতুন ব্যাংকের ওদের এক্সপোজার কিন্তু আমাকে গতগুলো একটি ব্যাংকের সিকিউরিটিজ কোম্পানি তারা বলেছে তারা মাদার ব্যাংক থেকে তারা 100 কোটি টাকা পেয়েছে টু ইনভেস্ট ইন দ্য ক্যাপিটাল মার্কেট। মাদার ব্যাংক ওইখানে তাদের ফ্রি হয়েছে, টাকা ফ্রি হয়েছে, যার জন্য তারা এক্সপোজার এখান থেকে তারা হওয়ার পরে তারা 100 কোটি টাকা তার সাবসিডিয়ারি কোম্পানিকে দিছে টু ইনভেস্ট ইন দ্য ক্যাপিটাল মার্কেট। আমি এটা কি মনে হয় অনেক পজিটিভ? অনেক পজিটিভ। আরও স্যার আপনার নতুন অনেক ইনভেস্টমেন্ট কিন্তু মার্কেটে আসতেছে, যেহেতু আমরা অপারেশনে কাজ করি, আমরা জিনিসটা দেখতেছি সরাসরি কিন্তু ডিরেক্ট এখন নতুন ফান্ড আসতেছে, বিভিন্ন কর্পোরেট হাউস এবং ব্যাঙ্কগুলোও করতেছে। আপনি ইসলামী ব্যাংক রিসেন্ট অনেক মার্কেট ইনভেস্ট করছে অলরেডি, এবং সে টাকাগুলো কিন্তু অলরেডি ধীরে ধীরে মার্কেটে আসতেছে, যার জন্য মনে হচ্ছে যে মার্কেট এখান থেকে আমরা আশা করতেছি ভালোর দিকে যাবে, খারাপ হওয়ার আর ওইরকমভাবে সুযোগ নাই। শুধু আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, যাতে আমরা কম্পারেটিভ একটা স্টাডি করে বা একটা রিসার্চের মাধ্যমে যাতে ইনভেস্টে চাই। আমার মনে হয় সাধারণ ভাই, যে কথা আমি আপনার কাছ থেকে এখন জানবো সেটা হলো যে অ্যাকচুয়ালি তো একটি মার্কেট যখন টেক আপ করে, তো টেক আপের প্রাক্কালে সেই মার্কেটে ভালো শেয়ারের খুব প্রয়োজন হয়। ভালো শেয়ার না হলে আমরা বিগত দিন 96-ও যেটা আমরা দেখেছি, আচ্ছা 96 2010 9-10-ও আমরা যেটা দেখেছি যে ভালো শেয়ারের খুব অভাব ছিল। ভালো শেয়ারের অভাব থাকার কারণে সবাই মানে অন্য জাঙ্ক শেয়ারের মধ্যে ইনভেস্ট করে বসে আছিল, যার ফলে সেগুলি অনেক বিপর্যয় ঘটেছিল। তো এই ভালো শেয়ারের যে কিভাবে ভালো শেয়ার বাজারে নিয়ে আসা যায় বাজারকে সমৃদ্ধশালী করার জন্য। হ্যাঁ রকিব সাহেব, আপনার এই প্রশ্নের আগে উনি যেটা বলছেন ওই প্রসঙ্গে আরেকটু কথা বলেন প্লিজ। সেটা যে এক্সপোজার লিমিটের যে অ্যাডজাস্টমেন্টের ব্যাপারে যে পলিসি সাপোর্টটা বাংলাদেশ ব্যাংক দিল, এতে করে কিন্তু দেখা গিয়েছে যে এই প্রাতিষ্ঠানিক বিনিয়োগের বিশেষ করে মার্চেন্ট ব্যাংকগুলির ক্রয় ক্ষমতা কিন্তু অনেকটা বেড়েছে, অর্থাৎ বিনিয়োগের ক্ষমতা কিন্তু অনেকটা বেড়েছে। প্রায় 4,000 সাড়ে 4,000 কোটি টাকা আমাদের এই পুঁজিবাজারে আসার একটা সম্ভাবনা সৃষ্টি হয়েছে। এবং তার একটা উদাহরণ হিসেবে আপনি যেটা বললেন, কোনো একটি ব্যাংক 100 কোটি টাকা এখন তারা আবার সেখান থেকে বিনিয়োগ করার সুযোগ পাচ্ছে। তো এইভাবে যদি আমার সমস্ত মার্চেন্ট ব্যাংকগুলি এই সুযোগটা নেয় এবং এই সুযোগটা আবার গ্রহণ করার চেষ্টা করে, তাহলে বাজার কিন্তু আপনার আবার গতিশীল হয়ে যাবে। সুতরাং আমি এইখানে যে জিনিসটা দেখি যে এটা একটা দীর্ঘদিন প্রক্ষিত একটা সমস্যা ছিল এবং সেই সমস্যাটা আমরা মোটামুটিভাবে সমাধান করতে পেরেছি এবং এই কারণে বাজারে এখন পুঁজির আসার সম্ভাবনা দেখা দিচ্ছে। আর আপনি যে জিনিসটা বললেন, আসলে বাজারে তো ডিম্যান্ড এবং সাপ্লাই দুটো জিনিসের ভিতরে কিন্তু একটা অ্যাডজাস্টমেন্ট থাকা দরকার। যদি ডিম্যান্ড বেশি হয়, সাপ্লাই যদি না থাকে, যেমনটি আমরা দেখেছিলাম 2009 বা 10-এর পর, সেখানে কি একটা অবস্থা সৃষ্টি হয়েছিল। আবার কিছুদিন আগে আমরা যেটা দেখলাম, গত কয়েক বছর ধরে আমাদের সাপ্লাই কিন্তু বেশি ছিল, ডিম্যান্ড কম ছিল, অনেক বেশি ছিল। অর্থাৎ এই যে ডিম্যান্ড এবং সাপ্লাইয়ের যে বিষয়টি, এই বিষয়টা কিন্তু অ্যাডজাস্ট করা বা এর ভিতরে সমন্বয় আনার কিন্তু একটা বিরাট কাজ। এবং সেই জন্য আমি যেটা বললাম, ভালো শেয়ারের যে অস্তিত্ব, আমাদের দেশের ক্যাপিটাল মার্কেটে কিন্তু বেশ কিছু কিছু ভালো শেয়ার আছে, এখনও আছে, যদিও অনেক শেয়ারের দাম অনেক বেশি অনেকে মনে করেন, কিন্তু ভালো শেয়ার আছে। কিন্তু এটা ছাড়াও আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে বাজারে আরও কিছু ভালো শেয়ার আসার দরকার। যেমন কিছুদিন আগে আমরা অ্যাকমি ল্যাবরেটরিজের বিষয়টি দেখলাম, বাজারে এসেছে। এরকম কিন্তু আরও অনেক ভালো ভালো কোম্পানি আছে যেগুলি বাজারে নিয়ে আসা যায় এবং এখন এই সাস্টেইনেবল এন্ড লং টার্ম ইনভেস্টমেন্ট, ভালো কোম্পানিতে বিনিয়োগ করলে কিন্তু বিনিয়োগকারীদের ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। আপনি যে কথাটি বললেন, এই যে আপনি যে সমস্ত কোম্পানি ভালো না বা জেড ক্যাটাগরিতে আছে বা যাদের কোনো প্রোডাকশন নেই বা যাদের কোনো প্রফিটেবিলিটি নেই, তারা যদি এবং সেই সমস্ত শেয়ার নিয়ে যে খেলা আগে মানুষে করেছে এবং সেই খেলা করার কারণে কিন্তু মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।
এই জন্য যদি কিছু ভালো শেয়ার থাকে, ভালো কোম্পানির সিকিউরিটিজ যদি নিয়ে আসা যায়, তাহলে কিন্তু আমাদের বাজারটা আরও একটু সমৃদ্ধ হবে। এবং সেই সাথে আর একটি বিষয় প্রসঙ্গক্রমে নিয়ে আসি, যেটা বোধহয় আমরা এখানে একটু কিছুটা ফেল করেছি, সেটা হচ্ছে এই, আমরা শুধু বাজারে কিন্তু শুধু কমন স্টক শেয়ার, যেটাকে আমরা অর্ডিনারি শেয়ার বলি, অর্থাৎ শেয়ারটাই শুধু ট্রেডিং হচ্ছে। আমাদের এখানে কিন্তু অন্যান্য শেয়ার, যেমন প্রিফার্ড স্টক শেয়ার, তারপর আপনি বলেন যে বন্ড, যেগুলি আমাদের ডায়াবেটিস আরো পরে, কিন্তু বন্ড আমাদের সে বন্ড নাই, মাত্র 3টি বন্ড আছে। আপনারা জানেন যে আপনার এসিআই টোটাল ডাইভার্সিফাইড করতে হবে, এই অপশন বেশি দিতে হবে। এই কোম্পানিগুলিকে যদি আমরা আরো নতুন যারা আসবে তাদেরকে যখন আমরা আইপিওতে নিয়ে আসবো, সেখানে যদি একটা শর্ত দেওয়া হয়, ঠিক আছে ভাই, তুমি যদি 100 কোটি টাকা সংগ্রহ করতে চাও, সেখানে তুমি 50 করোড় টাকা তুমি করো সাধারণ শেয়ার, আর 25 কোটি টাকা প্রিফার্ড স্টক শেয়ার করো, আর 25 কোটি টাকা তুমি বন্ডে করো। তাহলে হয় কি, দেয়ার আর মেনি ইনভেস্টার্স যারা ওই ফিক্সড ইনকামে যেতে আগ্রহী, অর্থাৎ তারা সেখানে 12% 13% ইন্টারেস্ট পায়, সেখানে তারা বিনিয়োগ করবে, বা 12% 13% ডিভিডেন্ড পাওয়ার একটা নিশ্চয়তা পায়, সেখানে বিনিয়োগ করবে। এই জন্য ভালো কোম্পানির শেয়ার তো আনতেই হবে। এবং সেখানে আমি যেটা মনে করি, আমাদের বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের একটা ভূমিকা আছে, সাথে সাথে আমাদের মিনিস্ট্রি অফ কমার্সের এবং মিনিস্ট্রি অফ ইন্ডাস্ট্রিজেরও কিন্তু একটা ভূমিকা আছে। বিশেষ করে যে সমস্ত বিদেশি কোম্পানি, মাল্টিন্যাশনাল কোম্পানি, এদের শেয়ার যদি আমাদের বাজারে নিয়ে আসতে পারি, তাহলে বাজার, আপনি দেখেন গ্রামীণ ফোন, অ্যাকমি ল্যাবরেটরিজ বা এরকম কয়েকটি, লাফার্জ সুরমা সিমেন্ট, এই কতগুলি কোম্পানির শেয়ার আসার সঙ্গে সঙ্গে বাজারের গভীরতা অনেক বেড়ে গিয়েছে এবং বিনিয়োগ করার যে একটা সুযোগ সৃষ্টি হয়েছে। এই জন্য আরও কিছু ভালো ভালো কোম্পানি, ইভেন যে সমস্ত কোম্পানি সরকারি খাতে রয়ে গেছে কিন্তু ভালো কোম্পানি, এগুলিকে যদি আমরা বাজারে নিয়ে আসতে পারি, তাহলে দেখবেন বাজারের গভীরতা বাড়বে এবং মানুষের বেশি কনফিডেন্সটা বাড়বে যে না, এখানে বিনিয়োগ করলে আমার ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো সম্ভাবনা নেই। সেই জন্য আমার ভালো কোম্পানিগুলো সোহেল, জি আমি আপনার কাছে আসবো। সোহেল, আপনি তো একটা অনেক বড় একটা ফান্ড আপনি হ্যান্ডেল করেন এই পুঁজিবাজারে, আপনার ইসলামী, আপনার আল আরাফাহ ইসলামী ব্যাংকের আপনার যে সিকিউরিটিজ কোম্পানি, সেটা আপনি দেখেন এবং হ্যান্ডেল করেন আপনি। তো আমি আপনার থেকে জানতে চাচ্ছি, আপনাদের এখানে বিনিয়োগকারীও আছে, আবার আপনারা নিজেরও শেয়ার কিনেন অন পোর্টফোলিওতে। আপনারা তো রিচার্জ বেসড শেয়ার কিনেন, যে কোম্পানি, আপনারা তো হুমোজিক্যাল মতো কোনো শেয়ার কিনেন না বোধহয়, বা কারো কাছে ইনফর্ম হয়ে তো কোনো শেয়ার কিনেন না। তাহলে এই যে আমরা যে বাজার ভালো হবার চিন্তা ভাবনা করছি, আমরা যখন আমাদের মনের মধ্যে, সবার মধ্যে একটা প্রত্যাশা যে বাজার একটু হয়তো টেক আপ করছে, এই টেক আপের প্রাক্কালে দেখা যাচ্ছে যে আমি বলি যে একটি শেয়ার, যে শেয়ারটার কোনো ফান্ডামেন্টাল নাই, যে শেয়ারটা অন্য ছোট্ট একটা পেড আপ ক্যাপিটাল, হয়তো এই পেড আপ ক্যাপিটাল মাত্র 2 কোটি টাকা, তার শেয়ার আছে মাত্র বাজারে 1 কোটি টাকা। সেই 1 কোটি টাকা থাকার কারণে এটার 10টা শেয়ার কিনলেও এটা বেড়ে যায়। তো সেখানে দেখা যাচ্ছে যে গত 15 দিন আগে ওই শেয়ারটার দাম ছিল 200 কত টাকা, আজকে হয়েছে 800 টাকা। তো এই ধরনের এইগুলি কি করা যায় বলেন তো? এইসব ব্যাপারে সাধারণত আপনারা তো কিনেন না বোধ হয় এই ধরনের, আপনারা তো উইদাউট ফান্ডামেন্টাল, উইদাউট লং টার্ম ইনভেস্টমেন্ট, আপনার রিসার্চ বেসডের বাইরে তো আপনারা শেয়ার কিনেন না। এবং বিনিয়োগকারী তো আমরা বিনিয়োগকারীদের, আমাদের এখানে যাদের মানে মার্জিন সুবিধা নেওয়া আছে, তাদেরকে আমরা এসব শেয়ার কিনতে দেই না। সাধারণত আপনারা তো অনেক এসব শেয়ার মিনস জাঙ্ক শেয়ার যেগুলো বলে, এইসব শেয়ারে আমরা বিনিয়োগ করি না। প্লাস ক্লায়েন্ট যদি তার অন টাকা রিস্ক নেয়, ওটা ভিন্ন জিনিস, বাট আমরা নিজেরাও কিনি না, প্লাস আমাদের বিনিয়োগ নিয়ে কেউ কিনবে এই সুযোগ আমরা দিই না। কিন্তু এখন হয় কি, আসলে ছোটো পেড অ্যাপগুলোর দিকে মানে অনেকের একটা ঝোঁক থাকে, কারণ এগুলো ইচ্ছা করলে তারা বাড়ানোর একটা সুযোগ করতে পারে, ইজি হয়। এই কারণে 4-5 জনে মিলে এরকম একটা গ্রুপ কাজ করে, এটা অটোমেটিক্যালি উঠলো, আর বাকি দিয়ে ফাঁকে হাজার শয়ে ঢুকে গেল। হ্যাঁ, এই সমস্যাটা তো আছে মার্কেটে, সবসময় ছিল। এগুলি কি করা যায়? এগুলিকে এই ধরনের শেয়ার থেকে সাধারণ বিনিয়োগকারীকে দূরে সরিয়ে রাখার জন্য, বা এগুলিতে যাতে সে না ঢুকে, এগুলিতে যাতে সে এডিক্টেড না হয় এইসব জাঙ্ক শেয়ারে, এইগুলিতে কি করা যায়? এই জন্য রিসেন্ট কমিশন কিছু নিয়েছে, ফাইন্যান্সিয়াল লিটারেসি প্রোগ্রামের আন্ডারে সারা দেশে একটা সচেতনমূলক বা অ্যাওয়ারনেস প্রোগ্রামের মতো একটা ব্যবস্থা করছে। এটা খুব ভালো ইনিশিয়েটিভ নিয়েছে। এই বিষয়গুলোর জন্য আমার মনে হয় এটা যদি মানে রুট লেভেলে পৌঁছায় দেওয়া হয়, এবং ছোট এখানে ইনভেস্টরদের কিছু ভাগও করা হয়েছে, স্বল্প, দীর্ঘ, মধ্যমেয়াদী, এভাবে যদি এই কাজটা যদি কন্টিনিউ চলে, আমার ধারণা এই প্রবলেম অনেকাংশেই আমি যদি আপনাকে একটা প্রশ্ন করি যে ঠিক আছে, আপনার ম্যানিপুলেশন তো অন্য জিনিস, যে আমরা 3 জনে মিলে একটি শেয়ারকে টার্গেট করলাম, 3 জনে মিলে আমরা এই শেয়ারটা কিনে বাড়াইয়া তারপর
এটা বেরিয়ে গেলাম, সেটা তো ম্যানিপুলেশন, একে অপরের সাথে আমরা করতে পারি না। তো অনেক সময় জাঙ্ক শেয়ারগুলিতে দেখা যাচ্ছে যে ওই ধরনের কিছু পাওয়া যাচ্ছে না। আপনি কিনলেন, আমি কিনলাম, উনি কিনলো, আগে দেখে দেখে ওই যেটা বললো রানা, যেটা বললো যে সরকারে দেখা যাচ্ছে আজকে 200, কালকে 300, 500, 400, এর মধ্যে আর 100 ঢুকে গেল, বাট শেয়ার তো নাই, তো অটোমেটিকলি বেড়ে গেল। এগুলির ব্যাপারে আমি যেটা আপনার কাছে জানতে চাচ্ছি, যেগুলির ব্যাপারে বিশেষ করে ঢাকা স্টক এক্সচেঞ্জ যে কাজটা করতে পারে সেটা হলো কোম্পানির বর্তমান অবস্থাকে বারবার কি ফোকাস করা যায় না? না, ওইটাই তো আসল বিষয়। দেখেন এই যে যারা বিনিয়োগকারী, আপনি যখন বন্ধ করতে পারছেন না, এটাকে যখন আটকাতে পারছেন না, এটা ট্রেডিং যখন আপনি সাসপেন্ড করতে পারছেন না, তখন কি বারবার এটাকে ওয়েবসাইটে বারবার বা এটাকে বিনিয়োগকারীকে জানানো উচিত না যে এটার স্ট্যাটাস হলো এটা, এই কোম্পানির বর্তমান স্ট্যাটাস এটা বিগত দিনে এটা আছে, এটার ইপিএস এত, এটা ন্যাব এত, এটার এই খবর ওই খবরে কোনো কিছু। এখন এই বিষয়টা করা যায় বলেন তো? এক নম্বর তো হচ্ছে যে বিনিয়োগকারীদেরকে একটু এই সমস্ত বিষয়ে ধারণা দেওয়ার চেষ্টা করা, যেটা উনি বললেন যে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন একটা লিটারেসি প্রোগ্রাম নিয়েছে, কিন্তু এই প্রোগ্রামটা কিন্তু অনেক জাইগ্যান্টিক প্রোগ্রাম। এটা ধরেন একেবারে গ্রাসরুট লেভেলে নিয়ে লোকজনকে জানানো কিন্তু একটা অনেক কঠিন কাজ এবং অনেক সময়ের ব্যাপার। এবং আমরা যেটা দেখেছি, ঢাকা স্টক এক্সচেঞ্জের একটা ট্রেনিং ইনস্টিটিউট আছে, বাংলাদেশ ইনস্টিটিউট অফ ক্যাপিটাল মার্কেট একটা আছে, সেখানে কিন্তু বিভিন্ন ধরনের ট্রেনিং প্রোগ্রাম চলতেছে। এবং বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনও কিন্তু মহিলাদের জন্য বা বিভিন্ন বিনিয়োগকারীদের জন্য লিটারেসি প্রোগ্রামগুলো কন্টিনিউ করে যাচ্ছে। এটা ঠিকই আছে। এবং পরবর্তীতে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন যে লিটারেসি প্রোগ্রামটা নিচ্ছে এগুলি লং টার্ম ইফেক্ট পাওয়া যাবে। কিন্তু আপনি যেটা বললেন ওইটা খুবই ইম্পর্টেন্ট, যে ডিসিমিনেট, অর্থাৎ একটি কোম্পানির, একটি না সমস্ত কোম্পানি, যে কোম্পানিগুলি আছে, আমরা যেমন দেখেছি, যেমন আমাদের দেশের পত্রিকাগুলিতে কিন্তু কিছু কিছু ইনফরমেশন দেওয়া হয়, কিন্তু ওই ইনফরমেশনগুলি সবার পক্ষে বোঝা সম্ভব হয় না। কিন্তু আপনি যে কথাটি বললেন সেটা হলো যে একটি কোম্পানির প্রোডাক্ট কি, এই কোম্পানির প্রফিটেবিলিটি, এই কোম্পানির পি রেশিও কত, ইপিএস কত, আর্নিং পার শেয়ার কত, ন্যাপ কত আছে, অথবা এইটা রিজার্ভে কত টাকা আছে, বা গত কয়েক বছর ডিভিডেন্ড পেমেন্টের প্যাটার্নটা কি, এই যে বিষয়গুলি যদি পত্রপত্রিকার মাধ্যমে দেওয়া যায় তাহলে কিন্তু এটা লোকের কাছে পৌঁছায় এবং সেইগুলি দেখে মানুষ সিদ্ধান্ত নিতে পারে। এটা ছাড়া আরেকটা যেটা বললেন, এখন তো টেকনোলজির যুগ। প্রিয় দর্শক টেলিফোন করতে চান। প্রিয় দর্শক, আপনার নামটি বলে ফোনটি করুন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আমি সিডাং থেকে হাসিম বলছিলাম। জি হাসিম ভাই বলেন। হ্যাঁ জি, আমার প্রশ্নটা হলো, আমি আপনাদের অনুষ্ঠানে শুনছি টিপিএস গ্যাসের নাকি এটা উপরের পর্যায়ে গেছে, হায়ার লেভেলে, সেখান থেকে একটা ডিসিশন আসতেছে, মানে টিপিএস গ্যাসটা আগের যে কমিশনটা রিজেকশন করা হয়েছে বিএফসি এ, সেটাকে আবার আগের অবস্থানে নিয়ে আসবো। এখন তো কোনো কিছু দেখতেছি না। আমরা 80 টাকা দিয়ে নিয়ে এখন এটা হোমোজিটিলি বিএফসি এটাকে কমায় দেওয়ার ফলে এখন তো আমরা ফটে বসে গেছি। আমাদের এটা মানে এখন ভাইয়া হাসিম ভাই, আপনার প্রশ্নটা বুঝতে পেরেছি। তিতাস গ্যাসের বিআরসিসি সিদ্ধান্ত পুঁজিবাজারকে, বিশেষ করে সরকারি ভালো শেয়ারকে অনেক বেশি ক্ষতিগ্রস্ত করেছে, বিনিয়োগকারীকে ক্ষতিগ্রস্ত করেছে, এবং আমি মনে করি বিদেশি ইনভেস্টমেন্টকেও ক্ষতিগ্রস্ত করেছে। এটা উত্তরটা জি আপনি তো বুঝতে পেরেছেন না? এই বিষয়টা আসলে একটা স্পেসিফিক কোম্পানির কোনো ঘটনা নিয়ে না, তিতাস গ্যাসটা তো একটা বিশাল ব্যাপার। হ্যাঁ, তিতাস গ্যাসের সিদ্ধান্ত বিআরসির ওভার রেগুলেটেড, এটা তো বিনিয়োগকারী, এটা তো পুরো বাজারে এবং বিনিয়োগকারীকে ক্ষতিগ্রস্ত করেছে। এবং সেইখানে আমি তো যেটা মনে করি, এখানে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন এটা উনি যথেষ্ট রোল প্লে করেছে, এখন রোল প্লে করলো, কিন্তু এটা তো কোনো রেজাল্ট আমার মনে হয় যে রোলটা প্লে করেছে এই রোলটা আর একটু ইফেক্টিভ হওয়া দরকার আছে। আমাদের তিতাস গ্যাসের যে আমাদের যে শেয়ার হোল্ডার, আমাদের যে বিনিয়োগকারী ভাই যে প্রশ্নটি করেছেন, সেটা আলটিমেটলি অনেক বেশি ক্ষতিগ্রস্ত করেছে। না, এটা তো ঠিকই, প্রশ্নকর্তা যে প্রশ্নটা করেছেন এটা করাটা খুবই স্বাভাবিক এবং ওনার এইটার ব্যাপারে ক্ষোভ থাকা খুবই স্বাভাবিক। যদিও এটা আপনি যে প্রশ্নটা আমাকে করেছিলেন এটা আমরা একটু আলোকপাত করার চেষ্টা করি। সেটা হচ্ছে যে এইখানে তো শুধু সরকারের শেয়ার না, এটা সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার আছে, এবং সেখান থেকে যে রিজার্ভের টাকা গভর্নমেন্টের খাতে নেওয়া হয়েছে, কিন্তু এটা নেওয়ার আগে যে জিনিসটা বোঝা উচিত ছিল সেটা হলো যে এখানে আমাদের জনগণের শেয়ারও আছে, অর্থাৎ তাদেরকে ডিভিডেন্ড দিয়ে, অর্থাৎ আনুপাতিক হারে তাদেরকে ডিভিডেন্ডটা দিয়ে যদি গভর্নমেন্ট বা বিআরসি এই কাজটি করতো তাহলে কিন্তু এই প্রশ্নগুলি আসতো না, এবং প্রশ্নগুলি আসতো না, এবং এই কোম্পানির শেয়ারগুলি যে পরে বিক্রি করার একটা প্রেশার পড়েছে ওইটাও কিন্তু আসতো না, এবং তাতে করে আমার শেয়ার প্রাইস এত ফলো করতে না। সুতরাং এই যে বিআরসির এই সিদ্ধান্তটি আসলে আমার কাছে যেটা মনে হয়েছে এটা
ওয়াইজ ডিসিশন হয়নি, এটা শুধু সরকারি প্রতিষ্ঠান, এখানে সাধারণ বিনিয়োগকারীদের ইন্টারেস্ট জড়িত আছে। যেহেতু সাধারণ বিনিয়োগকারীদের ইন্টারেস্ট জড়িত আছে এবং এই সিদ্ধান্ত হওয়া উচিত ছিল আপনার সাধারণ সভায়, বিনিয়োগকারীদের সাধারণ সভায় হলে তখন আমাদের বিনিয়োগকারীরা তাদের ওপিনিয়নটা দিতে পারতেন এবং তারা তাদের যে বিষয়টি সেখানে তারা তুলে ধরতে পারতেন, তাহলে বিআরসি এরকম একটা সিদ্ধান্ত নিতে পারতো না। আমার যেন কেন মনে হয়, যেটা সোহেল, আমরা যেটা বলতে পারি যে আমার কেন জানি মনে হয় যে অ্যাকচুয়ালি যে আস্থার সংকটের সৃষ্টি হয়েছে এবং এই তিতাসকে কেন্দ্র করে সরকারি সব শেয়ারের উপর কিন্তু আস্থার সংকটের সৃষ্টি হয়েছে। আগে সরকারি শেয়ারগুলি পৃথিবীর সব দেশে কিন্তু অনেক বেশি ভালো থাকে। আমরা পৃথিবীর সব দেশে দেখা যাচ্ছে, ইন্ডিয়া তো আপনি তাকিয়ে দেখেন, গভর্নমেন্ট আপলোডেড অল দ্য শেয়ারস ইজ পজিশন ইজ ভেরি গুড। এটা থাকে, এটা একটা স্বাভাবিক, একটা বিনিয়োগকারীদের একটা আস্থা থাকে। তো যে আস্থাটা নষ্ট হয়েছে, আমার কেন জানি মনে হয়, আমার প্রশ্নকর্তা যেটা জানতে চেয়েছেন যে এখন সেই আস্থাটা ফিরে কিভাবে আনা যায়, এটার ব্যাপারে 2-1টা মিটিং হয়েছে আপনার বিআরসির সাথে হয়েছে। আমরা কি এটা বলতে পারি যে বিআরসির চেয়ারম্যানের উচিত যে আস্থাটা কিভাবে ফিরিয়ে আনা যায়, কিভাবে কনফিডেন্সটা রেস্টোর করা যায়, সেই জন্য বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, স্টক এক্সচেঞ্জ সবার সাথে বসে উনি এমন একটা সিদ্ধান্ত উনি দেখ যে সিদ্ধান্ত সবার জন্য ভালো হবে। না, তা তো অবশ্যই বটেই। এখন এখানে বিআরসি, আমরা একটা টেলিফোন আছে। জি প্রিয় দর্শক, আপনার নামটি বলে ফোনটি করুন। আসসালামু আলাইকুম, আমি চট্টগ্রাম থেকে মোহাম্মদ আব্দুল করিম বলছিলাম। জি ওয়ালাইকুম সালাম, করিম সাহেব বলেন। জি স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি পুঁজিবাজার ভালো করার জন্য যথেষ্ট পরিশ্রম করতেছেন। থ্যাংক ইউ। এখন আমাদের স্যার জানার বিষয় সেটা হলো যে আমরা কিছু কিছু শেয়ার স্যার অনেক দাম দিয়ে কিনেছিলাম, কিন্তু তখন উদ্যোক্তা পরিচালকদের শেয়ারও ছিল বেশি। বর্তমানে দেখা গেছে যে উদ্যোক্তা পরিচালকদের শেয়ার সংখ্যা একদম কমে গেছে, 5%-এর দিকে চলে আসছে। এখন আমরা তো তখন জানতাম যে এই উদ্যোক্তা পরিচালকদের 30% বা এরকম একটা শেয়ার হোল্ড করতে হয়। এখন এই ব্যাপারে আপনারা কি সিদ্ধান্ত নিয়েছেন যে উদ্যোক্তা পরিচালকরা যে এত কমে নিয়ে চলে আসছে? যেমন ইউনাইটেড এয়ারের কথা বলতেছি স্যার, এটা 17-18 টাকা করে আমাদের কিনা, এখন সেটা 5 টাকা 6 টাকা চলে আসছে। তো এই বিষয়ে আপনাদের একটু মতামতটা জানতে চাচ্ছিলাম। করিম ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি একটু ডিপ থেকে প্রশ্নটা করেছেন, আমার খুব ভালো লাগতেছে। আসলে আমার বিনিয়োগকারী ভাইরা, আপনারা যে এতটুকু খবর রাখেন, এটা হলো আমাদের পুঁজিবাজারকে গতিশীল করার জন্য অনেক বেশি সাহায্য করবে। আপনি বুঝতে পারছেন সাজান ভাই, আপনি বুঝতে পারছেন, সোহেল আপনি বুঝতে পারছেন। যখনই দেখা যাচ্ছে যে একটা কোম্পানির কথা উনি বলেছেন, আমি কোম্পানির নামও গেলাম না, দেখা যাচ্ছে যে যখনই কোনো কোম্পানির শেয়ারের দাম বাড়ে, তখন দেখা যাচ্ছে কোম্পানির পরিচালকরা কোম্পানি ভালোভাবে ম্যানেজমেন্ট করে, প্রফিট করে, ডিভিডেন্ড দেওয়ার চেয়ে তারা অনেক বেশি তারা ভালো বোধ করে শেয়ার বিক্রি করে দেওয়া। তাহলে শাহজাহান ভাই, একটি কোম্পানির শেয়ার থাকে 50% ইনিশিয়ালি, তারপর সেই কোম্পানির শেয়ার যদি 5% আসে যায়, 10% আসে যায়, 15% আসে, তো তার তো কোনো আগ্রহই থাকবে না। না, সেটা ঠিকই আছে। তবে আমাদের এই ব্যাপারে তো পরিষ্কার আইনই আছে। আমাদের 30% টোটাল যে হোল্ডিং, আমাদের উদ্যোক্তা পরিচালকদের 30% রাখতে হবে, তাই না? এই যে 30% রাখার যে প্রভিশনটা, এইটা তো আমার মনে হয় স্ট্রিক্টলি যাতে ফলো করা যায়, সেটার জন্য তো আমাদের মনে হয় বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন একটা ভূমিকা আছে। এটা কি সিদ্ধান্ত, ওই যে এটা তো সিদ্ধান্ত অনেক আগে হয়েছে, 2000, আমরা তো 2012 তে বদ্ধ করছি। হ্যাঁ 30% তো শেয়ার রাখতে হবে। টোটাল 12 তে তো হাইকোর্ট, সুপ্রিম কোর্ট আমাদের পক্ষে রায় দিয়েছে। তবে ইদানিং যে জিনিসটা না, তারপরে ফাঁকে যুগে দেখা যাচ্ছে একটা প্রবণতা। আমি আপনাকে 30% কথা বলছি না, কিন্তু সাধারণ ভাই আমার একটা প্রবণতা আমি খেয়াল করেছি, আমি অনেক স্টাডি করি, তো আমি খেয়াল করেছি শেয়ারের দাম বাড়লে কিন্তু দেখা যাচ্ছে উদ্যোক্তা পরিচালকের শেয়ার কমে যায়। তো এটা, এই প্রবণতাটা কেন? এখানে আমি বলি, তাহলে এখানে যে জিনিসটা হচ্ছে যে যারা এই শেয়ারগুলি বিক্রি করেন, আসলে আমার মনে হয় এই যে শেয়ার হোল্ডিং যে 2%-এর নিয়মটা ছিল, এখন যদি আবার রিভাইজ করে ফেলেছে, বড় কোম্পানি হলে কম রাখলেও চলে। আসলে এই ডাইরেক্টর যারা আছে, স্পন্সর ডাইরেক্টর বা উদ্যোক্তা পরিচালক যাদেরকে আমরা বলে থাকি, এদের যে হোল্ডিংটা, এইটা আসলে কিভাবে সাস্টেইন করে, অর্থাৎ এটা যাতে শেয়ারগুলি বিক্রি না করে সেদিক, সে বিষয়ে কিন্তু আমার মনে একটা নতুন করে চিন্তা ভাবনা করার সময় আসছে। যে কারণটা হলো আমরা যেহেতু লক্ষ্য করছি যে না, এরকম হলে দাম বাড়লে বিক্রি করে চলে যেতে চাচ্ছে, এবং সেইখানে আমার মনে একটা আইনের প্রয়োজন আছে, যে আইনে আসলে সে একজন পরিচালক কখন শেয়ার বিক্রি করতে পারবে বা কতদিন শেয়ারটা ধরে রাখতে হবে, এই বিষয়ে কিন্তু এখন আলোকপাত করা উচিত। আমরা তো জানি যখনই আমরা আইন করছি, আইনের ফাঁকে ফোঁকে কিন্তু লোকজন বেরিয়ে যায়। আমার কেন যে মনে হয় 30% আর 2% স্ট্রিক্ট থাকা উচিত। কারণ আপনি যদি ভারতের দিকে তাকান, সেটাতে ওটা কর্পোরেট কালচার গড়ে উঠেছে। আমরা টাটা বিড়লা 6% হোল্ড করে, কিন্তু আজ পর্যন্ত ম্যানেজমেন্ট থেকে তাদেরকে তারা সরে যায়নি। তাদের আজ পর্যন্ত ক্রিটিসিজম হয়নি। তারা এত কম শেয়ার হোল্ড করার পরও তাদের পারফরমেন্স, তাদের ডেডিকেশন,
তাদের কর্পোরেট কালচার এত বেশি যে বিনিয়োগকারী চায় যে আপনারা থাকতে হবে, কোনো মতে যেতে পারবেন না। অর্থাৎ সেখানে তাদের একটা অ্যাটিটিউড আছে যে তারা ওই কোম্পানির মালিক এবং তারা ওই কোম্পানিকে কোম্পানি ভালো দেখতে চায়, কোম্পানি সাস্টেইন করুক। অবশ্যই এটা কিন্তু আমরা আমি যাদের কথা বলছি যে এই যে পরিচালক যারা বিক্রি করছেন আসলে ওনাদের অ্যাটিটিউডগত কিছু সমস্যা হয়তো বা থাকতে পারে, যে না ঠিক আছে আমার দাম বেড়ে গেছে এখন বিক্রি করে দেই, না কাগজ বিক্রি করে আমি কোম্পানি থেকে চলে আসলাম। আবার যখন যদি দেখি যে কুমেটুমে যাবে তখন আবার আমি সেখান থেকে শেয়ার কিনে আবার সেটা আমি ঠিক বলতে পারবো না সাজান ভাই, বাট আমি যে অ্যাটিটিউড দেখেছি অ্যাটিটিউডটা আমার খারাপ লাগে। আপনার যখন 50% শেয়ার থাকে 60% শেয়ার থাকে তখন আপনার অ্যাটিটিউডও একরকম, তখন আপনি বেশি ডিভিডেন্ড দিতে চান, বেশি পারফরমেন্স করতে চান, বোনাস দিতে চান, কারণ আপনি বেশি পাবেন। কিন্তু আপনার যখন শেয়ার হোল্ডিং কমে যায় 15%, তখন আপনি যদি দিতেন 30% ডিভিডেন্ড, আপনি আসেন 5% ডিভিডেন্ড, কারণ ডিভিডেন্ড আপনি পান না, কারণ তখন তো হাজারো বিনিয়োগকারী ডিভিডেন্ড পায়। তো এই প্রবণতা থেকে বাইরে যেতে না পারলে তো অনেক অসুবিধা। এইখানে বাজার তো ভালো হবে না। সেটাই বলছি, এখানে ওই কর্পোরেট কালচার যেটা এই জিনিসটা আপনার যাতে ঠিকমতো ডেভেলপ করে এবং সাস্টেইন করে সেদিকে অ্যাটেনশন দিতে হবে। না হলে ধরেন আসলে যারা আপনি যে কথাটা বললেন যে উদ্যোক্তা পরিচালক যারা, আসলে উদ্যোক্তা পরিচালক কারা? এরাই কিন্তু প্রথম ব্যবসা শুরু করেছিল, তাই না? এবং তারাই কিন্তু কোম্পানির, সেই জন্যই বলা হচ্ছে উদ্যোক্তা। এবং উদ্যোক্তার একটা ভূমিকা থাকা উচিত যে না আমি এই কোম্পানি সৃষ্টি করেছি এবং এই কোম্পানি আমি যতদিন কোম্পানি থাকবে আমি কোম্পানির সঙ্গে আমার অ্যাটাচমেন্ট থাকবে এবং আমার সেখানে ভূমিকা থাকবে, এবং ভূমিকা থাকলেই কিন্তু ওই অ্যাটিটিউডটা কিন্তু ডেভেলপ করতো না। এই জন্য ওই কালচারটা কিন্তু আমাদের সে এখনও পুরোপুরি হয়ে ওঠেনি, যেটা আমাদের করা দরকার। আমার মনে হয় যে রানা আমরা আপনি কি আমার সাথে একমত হন যে আমরা যখন শেয়ার ছাড়বো, আমি যদি উদ্যোক্তা হতে শেয়ার ছাড়বো, তাহলে আমার এই মেন্টালিটি আসতে হবে শেয়ার হোল্ডার আমার পার্টনার, শেয়ার হোল্ডার আমার পরিবারের সদস্য। এই মানসিকতা না হইয়া শেয়ার ছাড়লে তো আমি সার্ভিস দিতে পারবো। আসলে আমাদের একটা মানে কথা আছে এরকম যে যখন কেউ কোনো একটা কোম্পানি শেয়ার ছাড়ে বা একটা প্রতিষ্ঠান তৈরি করার পরে শেয়ার ছাড়ে কয়েক বছর তারা কি করে, মানে যেরকম যে তারা শেয়ারটা ছাড়ার পরে লালন পালন করে ক্রিমটা তারা খাওয়ার পরে তারা তখন নিজেদের শেয়ার ছাড়া শুরু করে। কোম্পানি ক্রিমটা তারা খাওয়ার পরে নিজেদের শেয়ার ছাড়ে। মানে এটা আমি বলতেছি না ওভারঅল সব কোম্পানি, কিছু তারপরে তারা কি করে, যখন তার কাছে শেয়ার কমে যায় তখন তার ইন্টারেস্টটা থাকে না, এটা তখন তার অপারেশনে এই যে কোম্পানির কথা বললো, দেখা যায় এখন তার ফ্লাইট নাই, তার এই নাই, কারণ তার কাছে শেয়ার নাই, সে কিন্তু অপারেশনের প্রতি তার মতো ইন্টারেস্ট নাই। যখন তার কাছে এই জন্য উচিত যে এরকম একটা ব্যবস্থা তৈরি করা, এমন একটা সিস্টেম তৈরি করা যাতে তাদের অল টাইম এই কর্পোরেট কালচারটা থাকে, এবং আমি থাকি কি না থাকি কিন্তু আমার কোম্পানিটা যেভাবে রান করছে তার গ্রোথ রেটটা সেভাবে চলতে থাকবে। এই ধরনের একটা মানসিকতা নিয়ে যদি আমরা কোনো প্রতিষ্ঠান শুরু করি, আমার ধারণা এই প্রবলেমটা হওয়ার কথা না। আমার মনে হয় 30% 2% এগুলি আপহোল্ড করা উচিত, as long as যতক্ষণ পর্যন্ত কর্পোরেট কালচার এবং জবাবদিহিতা এবং ডেডিকেশনটা না আসবে ততক্ষণ পর্যন্ত ছেড়ে দেওয়া যাবে। এটা আমি ইদানিং এটাকে রিভাইজ করেছে, কিন্তু আমার মনে হয় রিভিশনটা খুব একটা ভালো ফল আনবে বলে আমার কাছে মনে হচ্ছে না। তার কারণটা হলো যে এখন বোধহয় 1%, একটা মিনিমাম 1% হলেও কিন্তু তারা ডাইরেক্টর থাকতে পারে, কিন্তু এতে করে কোম্পানির ক্ষতি হবে। কোম্পানির ক্ষতি হবে এই কারণে যে ওই কোম্পানির যে ইমেজটা কিন্তু আপনার টার্নিশড হয়ে যাবে, তাতে করে বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হবে। তা এই জন্য যে এই আইনটা আমার যে সংশোধনটা করেছে, এটা আমার মনে হয় আবার একটু পুনর্বিবেচনা নিয়ে আসা উচিত। তাহলে কিন্তু একটা স্টাডি করে দেখা হোক যে আসলে এগুলি সাধারণত করেছে বড় কোম্পানির ক্ষেত্রে, আর যাদের ক্যাপিটাল বেশি সেইখানে এই স্ল্যাবটা আস্তে আস্তে কমে আসছে। কিন্তু আমার মনে হয় ইউনিফর্ম থাকা উচিত। আগে যেটা ছিল 2% আর 30%। রানা, আমি আপনার কাছে আসতেছি, আপনি একজন অপারেটিং করেন, আপনি বলেন আপনার দৃষ্টিতে এই মুহূর্তে কি মেজার নেওয়া উচিত, কোথায় কার কি মেজার নেওয়া উচিত যাতে বাজার একটু টেক আপ করতে পারে, বাজার যেন তার গতিকে ধরে রাখতে পারে। আজকে যে বাজারে যে 400+ যেটা আমরা এখন বলছি, যেটা 500-এর কাছাকাছি, বা আমরা আশা ব্যক্ত করেছি যে আগামী 2 মাসে যদি একটু ভালো, মানে আমার দেশের টোটাল মার্কেট এবং আমাদের মার্কেটের টোটাল দেশের ইকোনমি, যে একটা ইকোনমি যে 6.8 বা 7 পয়েন্টে চলছে সেখানে, এবং আমাদের রিজার্ভ, আমাদের সব কিছু মিলে, আমাদের মানি সার্কুলেশন মিলে, সব কিছু মিলে আমাদের বাজার আরও ভালো হওয়া উচিত। তো আপনি এই বাজারকে এই মুহূর্তে আরেকটু চাঙ্গা করার জন্য, আরেকটু ভালো করার জন্য, আরেকটু বিনিয়োগকারীর আস্থা এবং পার্টিসিপেশন আসার জন্য কি চিন্তা করছেন, কি আপনার সাজেশন? আসলে যেটা হচ্ছে বাংলাদেশের বর্তমান ইকোনমি যে ইন্ডিকেটরগুলো আছে অল আর পজিটিভ, এন্ড এটা গ্রোথ ডে বাই ডে আমরা দেখতেছি ভালোই হচ্ছে। জিডিপি গ্রোথও ভালো, প্রায় 7 কাছাকাছি, বা কিছু ক্ষেত্রে 7+ বলা হয়। সেক্ষেত্রে আমরা যেটা মনে করতেছি, ওই ক্ষেত্রে আমাদের পুঁজিবাজার ওইরকমভাবে পারফর্ম করছে না।
হ্যাঁ, এটা আসলে এরকম হওয়ার কথা ছিল না এবং থাকাও উচিত না। একটা দেশের ইকোনমির ক্ষেত্রে পুঁজিবাজারের একটা কিন্তু বড় ধরনের ভূমিকা আছে। জিডিপিতেও আমাদের পুঁজিবাজারের একটা বড় পোর্শন আছে। সো আমার কাছে মনে হয় এখন যেটা হয় যে আমার ধারণা ধীরে ধীরে মানুষের মনে এই আস্থা বা ইমেজ সংকট যে প্রবলেমটা ছিল এটা কেটে উঠবে। আর ভালো শেয়ারের কথা তো বলা হচ্ছে যে ভালো শেয়ার যদি আরও আসতে পারে, যেমন মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো স্যারে বলছে, আপনি মেনশন করছে বিষয়গুলো, জাস্ট লাইক এই যেমন ওষুধ কোম্পানি মাল্টিন্যাশনাল অনেক আছে, রোজ, তারপর মোবাইল কোম্পানিগুলো আছে, এগুলো যদি আনা যায় তাহলে মানুষের এই যে মানে একটা শেয়ার অনেক সময় বোম হয়ে যাওয়া বা যেটা হচ্ছে ডিমান্ড সাপ্লাই যে প্রবলেম, এটা হয়তো থাকবে না। আর আমার ধারণা ফান্ডের যে বিষয়টা মানুষের তিতাস একটা ফরেনারদের ক্ষেত্রে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে, ফরেন ইনভেস্টমেন্টের ক্ষেত্রে একটা সংকট তৈরি করছে, বাট এটা ধীরে ধীরে অন্যান্য শেয়ারে কাটিয়ে ওঠার চেষ্টা করা হচ্ছে। কিছু কিছু ভালো শেয়ার তো অলরেডি আসতেছে, যেমন একমির কথা স্যার উল্লেখ করছে, তারপরে আরও কিছু বিষয় আছে, যেমন আমরা এরকম 10-12টা শেয়ার যদি বাজারে আসে, এটা বাজারকে তো অনেক বেশি গতিশীল করবে। ইভেন আর আমার যেমন হচ্ছে অর্থ সংকটে যেটা বলা হয়তো, এই প্রবলেমটা আমার মনে হয় এখন আর ওইরকমভাবে নাই। মানুষ কিন্তু মানুষের মধ্যে এই মার্কেটের ইমেজ সংকটটা যদি চলে যায়, ফান্ড কিন্তু আসবে এবং অলরেডি আসতেছে। এটা আমরা টার্নওভার দেখলে বুঝতে পারতেছি। আমরা যেটা সবাইকে সোহেল, আপনাকে আমি একটা প্রশ্ন করতে চাই, সাজু ভাই আপনি একটু খেয়াল করবেন, এই প্রশ্নের উত্তর আপনি আসতে হবে। আমার কাছে যেগুলি অনেক সময় বলা হয় আর কি, যে আপনি জানেন পৃথিবীর সব দেশেই মার্কেটটা স্টেবিলাইজ করার জন্য 60%-70% ভূমিকা রাখে আইদার মিউচুয়াল ফান্ড, নাইদার পোর্টফোলিও আর নাইদার আপনার কি জানেন ইনস্টিটিউশনাল ইনভেস্টমেন্ট। তা যে এখন যেটা বলা হচ্ছে যে ইনস্টিটিউশন ডে টু ডে ট্রেডিং এর মধ্যে জড়িত হয়ে গেছে, যে একটি শেয়ার কেনার পরে 2 টাকা বাড়লেই বেচে দেয়, 5 টাকা বাড়লেই বেচে দেয়। তো এটা এখন বলা হচ্ছে। আর আমাদের মিউচুয়াল ফান্ডগুলি তো আপনি জানেন যে পারফরমেন্সের মিউচুয়াল ফান্ড অনেক হতাশাজনক, এবং যারা পোর্টফোলিও করছে সেটাও অনেক হতাশাজনক। আর এর মধ্যে মার্কেট যখন টেক আপ করার সময় যদি ইনস্টিটিউশন যদি লং টার্ম কিছু শেয়ার না রাখে, শুধু শর্ট টার্মেই থাকে, তাহলে কি বাজার কি গতিশীল করা যাবে, বাজার কি স্টেবিলাইজ করা যাবে? এটা আসলে এই প্রবণতা ঠিক না যে ইনস্টিটিউটে যদি ট্রেডিং এ চলে যায়, এই জিনিসটা আসলে মানে আমাদের বাজারের জন্য, কিন্তু আমরা যদি এখন খেয়াল করি তাহলে তো অনেক সময় দেখা যায় সেটা। এটা হচ্ছে কি, বাজার বর্তমান পরিস্থিতি এমন অবস্থা ছিল যে মার্কেটে আমি একটা শেয়ার কিনতেছি, আজকে বাড়তেছে, কালকে আমি শেয়ারটি কেনা বন্ধ করে দিচ্ছি, পড়ে যাচ্ছে। এই কারণে অনেকে এই প্রবণতা চলে গেছিল যে আমি ঠিক আছে এই করে শর্ট টাইম কিছু প্রফিট নেওয়ার চেষ্টা করি, বাট আসলে মার্কেট স্টেবল হওয়ার জন্য এই প্রবণতাটা অনেকটা হুমকি স্বরূপ বা ক্ষতিকারক, এটা হওয়া উচিত না। যার জন্য আমার মনে হয় আমাদের এখন এই যেটা হচ্ছে রিসার্চ বেসড, আমার একটা কোম্পানির ন্যাব, ইপিএস, গ্রোথ রেট, ইভেন অডিটর কোম্পানিও দেখা হচ্ছে, কে অডিটর, তারপর তার বোর্ড অফ ডাইরেক্টরস তারা কে আছে। আমার মনে হয় যে সবকিছু দেখে আমি আপনার কাছে আসছে মোস্ট ইম্পর্টেন্ট এটা, তার একটা ফোন আছে, আমি ফোনটা নিয়ে নিই প্লিজ। প্রিয় দর্শক, নামটি বলে ফোনটি করুন। জি, আমার নাম ফজলুল চৌধুরী। জি জি চৌধুরী সাহেব বলেন। আমি প্রশ্ন করতে চাইছিলাম যে অনেক কোম্পানি তাদের অথচ তারা বোনাস শেয়ার ইস্যু করে মার্কেটে শেয়ারের পরিমাণটা বাড়িয়ে দিচ্ছে, যে কারণে লেনদেনটা বোধহয় লেনদেনের ব্যাপারে একটু অসুবিধার সৃষ্টি হচ্ছে। আমার মনে হয় সরকারের নীতি নির্ধারকরা এই জিনিসটা বন্ধ করে ক্যাশ ডিভিডেন্ড ইস্যু করলে শেয়ার মার্কেটের লেনদেন আরো বাড়তো। সুন্দর প্রশ্ন করেছেন, এটা উত্তর আপনি দিবেন। অনেকে দেখা যাচ্ছে যে বোনাস দিতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করে, মনে করেন আপনার বোনাস দিলে শেয়ার প্রসার বাড়ে, বোনাস দিলে, কিন্তু একদিকে বোনাস দিলে বুঝতে হবে আপনার এইদিকে শেয়ারের সাপ্লাই অনেক বেড়ে যায়। ইপিএস এর উপর এটা যদি তাদের ইপিএস বোনাস দেওয়ার পরে স্ট্রং থাকে, সেখানে আমার কোনো বক্তব্য নেই। আমি এই প্রশ্নটা আগে এটা অ্যাড্রেস করে নেই, পরে উনি যেটা বললেন ওটা নিয়ে একটু আলাপ করব। একটা কোম্পানি বোনাস শেয়ার কখন দিতে পারে? যদি ওই কোম্পানি গ্রোয়িং কোম্পানি হয় এবং ওই কোম্পানি আগে যে প্রফিট করেছে সেই প্রফিট থেকে ডিভিডেন্ড কম দিয়ে প্রচুর রিটেন আর্নিংস রেখেছে এবং সেই টাকা বিনিয়োগ করে ফেলেছে, বিনিয়োগের জন্য এক্সপ্যানশন করেছে। আপনাকে বোনাস দেওয়ার অর্থ হলো যেটি ওখানে এক্সপেনশনে টাকা খরচ করবেন বলেই না, শুধু তাই না, অলরেডি আগে তারা বিনিয়োগ করে ফেলেছে, বিনিয়োগ করে কোম্পানি এক্সপ্যানশন হয়েছে, তার থেকে প্রফিটও হয়েছে। যখন দেখা যায় প্রচুর পরিমাণ রিটেন আর্নিংস আমার হাতে থাকে, তখনই ওই ক্যাশ ডিভিডেন্ড না দিয়ে তখন ওই বোনাস শেয়ারটা দেওয়া হয়, উচিত দেওয়া নিয়ম। বোনাস শেয়ার দেওয়ার নিয়মটা হচ্ছে ওইটা। কিন্তু আমাদের দেশে অনেক কোম্পানি যে কাজগুলি করছে, প্রশ্নকর্তা যেটা করলেন যে আসলে তাদের রিটেন আর্নিংস নেই, তারা ক্যাশ ডিভিডেন্ড দিতে পারছে না, কিন্তু বোনাস শেয়ার দিচ্ছে। বোনাস শেয়ার দিয়ে কী হচ্ছে, তারা শুধু কিছু পেপার পাচ্ছে, অর্থাৎ
নাম্বার অফ শেয়ার তাদের বাড়ছে, এবং নাম্বার অফ শেয়ার বাড়াতে পরবর্তী থেকে তার ডিভিডেন্ড কমে যাবে। কোম্পানি যদি আর্নিংস না হয়, কিন্তু কোম্পানি যদি আর্নিংস বাড়িয়ে, কোম্পানি যদি ওই টাকা বিনিয়োগ করে আর্নিংস বাড়িয়ে বোনাস শেয়ার দেয়, তাতে কিন্তু কোনো ক্ষতি নেই, তাতে বিনিয়োগকারী উপকৃত হবে। কিন্তু অনেক কোম্পানি কিন্তু ওই কাজটি না করে তাদের প্রফিট নাই, তারা ক্যাশ ডিভিডেন্ড দিতে পারছে না, শুধু শুধু আপনার বোনাস শেয়ার দিচ্ছে। এটা কিন্তু একেবারে আইনের এটা পারমিট করে না যে তোমার রিটেন আর্নিংস না, তুমি বোনাস কোত্থেকে দিচ্ছ। এই জিনিসগুলো কিন্তু দেখা উচিত। তার কারণ এখানে কিন্তু আমার মনে হয় একটু বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের হাত দেওয়া উচিত। না, সম্ভবত বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ যেটা একটা কোন কোম্পানি সেটা বোনাস ইস্যু 3 বছর মধ্যে আপনি স্পন্সর এবং 5% যারা বোনাস এবং 5% যারা পাবে তাদের বিক্রি করতে পারবে। ওটা তো নতুন কোম্পানি, সেটা ঠিকই আছে, ওখানে ওই পদক্ষেপ ঠিকই আছে। কিন্তু আরও অনেক কোম্পানি যেটা করছে যে তারা কোম্পানি এক্সপ্যান্ড করেনি, প্রফিটও নাই, কিন্তু বোনাস দিয়ে যাচ্ছে, অর্থাৎ এক্সট্রা কাগজ বোনাস দেওয়ার ব্যাপারে সতর্ক থাকা উচিত। এই ব্যাপারে আর একটু, অর্থাৎ কোন কোম্পানি বোনাস দিতে পারবে সে ব্যাপারেও কিন্তু একটা ক্লিয়ার নির্দেশনা থাকা উচিত। এটা হলো একটা। আর উনি যে কথাটা বলতেছিলেন আপনার প্রশ্নের উত্তরে, যে আমাদের মিউচুয়াল ফান্ড এবং মার্চেন্ট ব্যাংক, আসলে যে কোনো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের কথাই বলছি, অর্থাৎ মার্চেন্ট ব্যাংক আছে, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন আছে, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি আছে, মিউচুয়াল ফান্ড। আমাদের দেশে সবচেয়ে বড় সমস্যা কি জান, মিউচুয়াল ফান্ডগুলি আমাদের বিরাট একটা মিসম্যানেজমেন্ট করে ফেলেছে। এবং যদিও মিউচুয়াল ফান্ডের আইনটা সংশোধন করা হয়েছে, কিন্তু পরবর্তীতে আসলে ওই আইনের আওতায় সবাই কাজ করতে পারেনি। অর্থাৎ মিউচুয়াল ফান্ড অতি বেশি দামে শেয়ার কিনে এখন তারা একটা লসে পড়ে আছে। এবং কারণটা কি, যে এই মিউচুয়াল ফান্ড রান করার জন্য, ম্যানেজ করার জন্য যে প্রফেশনালিজম দরকার, যে এক্সপার্টাইজ দরকার, সেটা কিন্তু আমাদের অনেক মিউচুয়াল ফান্ডের নেই। আমরা জানি মিউচুয়াল ফান্ডের টাকা এনে তারা করেছে, আপনার ওই ফিক্সড ডিপোজিট করে রেখেছে। তো ফিক্সড ডিপোজিট তাদের ক্যাপিটাল মার্কেটে বিনিয়োগ করার কথা, আমার মনে এখানেও হাত দেওয়া দরকার। এবং তারা তাদেরও এখন ক্যাপিটাল নেই, মিউচুয়াল ফান্ডগুলি কিন্তু ওইভাবে ক্যাপিটাল নেই। আর মার্চেন্ট ব্যাংকের কথা বলেন, মার্চেন্ট ব্যাংক আসলে আমরা জানি মার্চেন্ট ব্যাংকগুলি এই মুহূর্তে তাদের বিনিয়োগের টাকা কিন্তু কম, এবং তারা আবার তাদের যে ক্লায়েন্টকে তারা লোনও দিতে পারছে না। এই ক্ষেত্রে কিন্তু বারবার বলা হয়েছে আপনার এই মার্চেন্ট ব্যাংকগুলি ক্যাপিটাল রেইজ করার জন্য। আমরা ইদানিং 2-1টি মার্চেন্ট ব্যাংকে দেখেছি এই কাজটা করেছে। আমরা কয়েকদিন আগে, পরশুদিন আমরা দেখেছি IDLC ফাইন্যান্স লিমিটেড তারা একটা প্রোডাক্ট ছেড়েছে। অর্থাৎ এই প্রোডাক্টের উদ্দেশ্যটা হচ্ছে যে ক্ষুদ্র ক্ষুদ্র বিনিয়োগকারী যারা আছে এবং যাদের বিনিয়োগ করার অভিজ্ঞতা কম, তাদের কাছ থেকে টাকা পুল করে নিয়ে এসে তাদের দক্ষতা দিয়ে টাকা বিনিয়োগ করবে, সেইটা দিয়ে বিনিয়োগ করে ওই বিনিয়োগকারীকে তারা অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার একটা সার্টেন পার্সেন্টেজ, হ্যাঁ পোর্টফোলিও ম্যানেজমেন্ট, এটা যদি অন্যান্য মার্চেন্ট ব্যাংকগুলিও করে, তাহলে কিন্তু যে আপনার ক্যাপিটাল শর্টেজের যে বিষয়টা ওটা কিন্তু থাকবে না। অর্থাৎ এখানে কনফিডেন্স গ্রো করতে হবে। IDLCর ব্যাপারে যেমন মানুষের মোটামুটি একটা ভালো ধারণা আছে, এরকম অনেক কোম্পানি আছে যাদের ব্যাপারে মানুষের ভালো ধারণা আছে, তারা যেভাবে ক্যাপিটাল ম্যানেজ করছে। এইখানে আমার মনে হয় আর একটু কাজ করা দরকার আছে, সেটা হচ্ছে যে মার্চেন্ট ব্যাংক যারা এখন লেস অ্যাক্টিভ অথবা ইনঅ্যাক্টিভ হয়ে পড়ে আছে, তাদেরকে আরও সক্রিয় করতে হবে। অন্যথায় তাদের লাইসেন্স ক্যান্সেল করে দেওয়ান, নতুন মার্চেন্ট ব্যাংক আসুক, তারা এখানে পার্টিসিপেট করুক। আমি মার্চেন্ট ব্যাংকের পারমিশন দিলাম কিন্তু সে মার্কেটে অপারেট করবে না, তাহলে এই মার্চেন্ট ব্যাংকের পারমিশনের তো কোনো জাস্টিফিকেশন নাই। অর্থাৎ মার্চেন্ট ব্যাংকগুলিকে আরও একটু অ্যাক্টিভেট করতে হবে, যেমনটি অন্য কয়েকটা আমরা জানি, মাত্র কয়েকটি হাতে গোনা কয়েকটি মার্চেন্ট ব্যাংক দে আর ভেরি অ্যাক্টিভ ইন দ্য মার্কেট, কিন্তু অন্য মার্চেন্ট ব্যাংক এত অ্যাক্টিভ নেই। সেই জন্য ওই মার্চেন্ট ব্যাংকগুলিকে অ্যাক্টিভ হতে হবে এবং তাদেরকেও এই ধরনের ভালো ভালো প্রোডাক্ট ছাড়তে হবে, যে প্রোডাক্টে ক্ষুদ্র বিনিয়োগকারীরা আকৃষ্ট হবে। প্রয়োজনে সেখানে সার্টেন পার্সেন্টেজ অফ ডিভিডেন্ড দেওয়ার একটা প্রতিশ্রুতি দিতে হবে, যে না, হ্যাঁ তোমরা টাকা দাও, আমরা এই টাকাটা বিনিয়োগ করে আমরা তোমাকে সার্টেন পার্সেন্টেজ অফ ডিভিডেন্ড প্রত্যেক বছর আমরা দিতে পারবো। এরকম করে যদি ক্ষুদ্র বিনিয়োগকারীদেরকে বাজারে নিয়ে আসা যায় এবং আন্ডারে সেটা অভিজ্ঞতা একটা গ্রুপের আন্ডারে তাদের এই ক্ষুদ্র বিনিয়োগকারীদের টাকাটা বিনিয়োগ করতে হবে, এবং সেইখানে মার্চেন্ট ব্যাংকগুলিকে, মিউচুয়াল ফান্ডগুলিকে আরো দায়িত্বশীল ভূমিকা পালন করার প্রয়োজন আছে। আমরা অনেকটা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে না, যদি আপনি বলেন 1 মিনিটের মধ্যে যদি কিছু বলতে চান। না, আমি এখন বিনিয়োগকারীদের বলবো যে আপনারা একটু ধৈর্য ধরেন। আমার ধারণা মার্কেট আমরা আশা করতেছি ভালোর দিকে যাবে। সবাই মিলে যদি চেষ্টা করি এই মার্কেটকে, যেহেতু আমরা এই মার্কেটেই আমাদের সাথে ওতপ্রোত, আমরা মানে আপনি ভালো শেয়ারে থাকেন, ভালো শেয়ারে লং টার্মে থাকেন, দেখে শুনে বুঝে বিনিয়োগ করেন, আমার ধারণা আপনারা লুজার হবেন না।
স্যার আপনি যদি না আমার ওইটাই যে আমি আমি যেটা বলছি যে সেটা হলো বাজারের অবস্থা দেখে আমার কাছে যেটা মনে হচ্ছে মানে টেক আপের পর্যায়ে এটা আছে। একটা টেক আপ স্টেজে আসছে। এখন আমাদেরকে ধরে রাখতে হবে। এখন আমরা যদি বিনিয়োগ করি, অর্থাৎ আমরা ইন্ডিভিজুয়াল বিনিয়োগকারী বলেন, ক্ষুদ্র বিনিয়োগকারী বলেন বা ইনস্টিটিউশন বলেন, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী যারা আছে বাজারে, এখন যদি পার্টিসিপেশনটা বাড়ে তাহলে বাজারটা খুব স্বাভাবিক অবস্থা চলে আসবে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এই অনুষ্ঠানে আসার জন্য। প্রিয় দর্শক, আমাদের সাথে আপনারা এতক্ষণ ছিলেন এবং আমাদের আলোচনাও আপনারা শুনেছেন। আমার দৃঢ় বিশ্বাস এই আলোচনার থেকে আপনারা হয়তোবা কিছুটা মানে পুঁজিবাজার এবং পুঁজিবাজারের বর্তমানের ভবিষ্যৎ সব কিছু নিয়ে বিভিন্ন কোম্পানি অনেক কিছু আলোচনা হয়েছে, এখান থেকে কিছু শিক্ষণীয় আছে সেটা আপনারা হয়তো গ্রহণ করছেন। এবং আপনাদের থেকেও আপনারা যে প্রশ্নগুলি করেছেন আমার অত্যন্ত ভালো লেগেছে, এত ডিপ প্রশ্নগুলো আমাকে আলোকিত করেছে। এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যদি বিনিয়োগকারীর সচেতনতা আপনার পুঁজিবাজারকে সমৃদ্ধিশালী করতে সাহায্য করবে। আমরা মনে করি যে পুঁজিবাজার একটা টেক আপ করার সময় আছে, আমাদেরকে হতাশ হলে চলবে না, তবে আমাদেরকে অত্যন্ত বুঝে এবং দেখে আমাদেরকে বিনিয়োগ করতে হবে। আমাদেরকে ইমোশনালি যাওয়া যাবে না, হুজুকে যাওয়া যাবে না, রিউমারে যাওয়া যাবে না। আপনাদেরকে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আগামী দিন একই সময় এই অনুষ্ঠানটি আবার প্রচারিত হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকেন এবং সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।